তিনি স্পষ্ট বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার আগে বা নরেন্দ্র মোদী সরকার এই তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখা সুনিশ্চিত করার আগে পর্যন্তও দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একটা অস্থিরতা তৈরি করে রাখার চেষ্টা চলছিল, কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছেন ভারতের জনতা। কিভাবে জল ঢেলে দিয়েছেন একে একে বুঝিয়ে দিই। প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় আসি। বাংলাদেশের সঙ্গে চীন গত বেশ কয়েক বছর ধরে অত্যন্ত মজবুত গাঁটছড়া বাঁধার চেষ্টা করেছিল, যদিও বন্ধুত্বের ছদ্মবেশে। বাংলাদেশকে প্রকৃতপক্ষেই সাহায্য করার ইচ্ছা ছিল নাকি অন্য বিভিন্ন দেশকে চীন যেভাবে ঋণের জালে ফাঁসায় সেইভাবে বাংলাদেশকেও ফাঁসানোর ইচ্ছা ছিল, এবং পরে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার ইচ্ছে ছিল, সে নিয়ে বাংলাদেশের সরকারের মনেই সন্দেহ দেখা দেয়। সন্দেহের নিরসন ঘটাতে শেখ হাসিনা চলে গিয়েছিলেন বেজিং সফরে। 4 দিনের জন্য তার বেজিং সফরে যাওয়ার তার থাকার কথা ছিল, কিন্তু শেখ হাসিনার সেই সফর কিন্তু মাঝপথেই থেমে গেল। 3 দিনের মাথায় সফর কাটছাঁট করে তিনি বেজিং থেকে ঢাকায় ফেরত চলে এলেন। তার কারণ চীন যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কানাকড়িও তারা পালন করছে না, উল্টে বাংলাদেশকে ভারতের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে চীন। অথচ এই শেখ হাসিনা গত 1 মাসে 2 বার ভারত সফর করে গিয়েছেন। একবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে ঘুরে গিয়েছেন, তারপরে আবার এসেছেন ভারতের সঙ্গে একগুচ্ছ চুক্তি স্বাক্ষর করে গিয়েছেন। কিন্তু তারপরে যখন চীনে গেলেন, চীনে কিন্তু তার সফর ফলপ্রসূ হলো না। সম্পর্কের অবনতি যে হয়েছে, বেজিংয়ের প্রতি যে হাসিনা ভয়ঙ্করভাবে বিমুখ সেটা স্পষ্ট। এরপর আরেক প্রতিবেশী দেশ নেপাল। নেপালে এতদিন যে সরকার চলছিল সেই সরকারের প্রধানমন্ত্রীর নাম ছিল পুষ্পকমল দহল, যার নাম প্রচণ্ড নামেই যাকে আমরা চিনি। সেই নেপালের মাওবাদী দলের প্রধান, যিনি 1996 থেকে 2006 সাল পর্যন্ত নেপালে মাওবাদীদের নিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং তারপরে ক্ষমতায় এসেছিলেন। পরে তার দল 2022 সালের নির্বাচনে নেপালের 3য় স্থান পায়। চীনপন্থী প্রচণ্ডরা ক্রমশ পিছু হটছিলেন, কিন্তু তবুও জোট করে ক্ষমতায় ছিলেন। নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে তৃতীয়বার ভারতের সরকারে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর, শপথ নেওয়ার পর হঠাৎ করে নেপালেও সরকার বদল হয়ে গেল। প্রচণ্ডর সরকার পড়ে গেল, আস্থা ভোটে হেরে গেলেন প্রচণ্ড, এবং নেপালে নতুন প্রধানমন্ত্রী সম্ভবত হচ্ছেন কেপি শর্মা ওলি, যিনি নেপালের ভারতপন্থী নেতা হিসেবে পরিচিত। অর্থাৎ নেপালেও চীনপন্থী সরকারের অবসান, ভারতপন্থী সরকারের আগমন। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে ভারতের দক্ষিণ প্রান্তে, সেটা শ্রীলঙ্কার। এই শ্রীলঙ্কাকে একটু আগেই বলছিলাম ঋণের জালে সাংঘাতিকভাবে ফাঁসিয়েছিল চীন। হাঁসফাঁস করতে করতে দেউলিয়া হয়ে গিয়েছিল দেশটা অর্থনৈতিকভাবে। সেই সময় একমাত্র ভারত তার পাশে দাঁড়ায়। আজ শ্রীলঙ্কা সেই বন্ধুত্বের প্রতিদান দিচ্ছে, এবং শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ মন্ত্রী ভারতের মাটিতে এসে স্পষ্ট ঘোষণা করেছেন যে শ্রীলঙ্কার মাটিকে কেউ ভারতের বিরুদ্ধে কোনো রকম কার্যকলাপ করার জন্য ব্যবহার করতে পারবে না। তার নিশানায় যে চীন, কারণ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে কাজে লাগিয়ে ভারতকে যে শাসাতে চাইছিল চীন, সেটা সকলেরই জানা। ফলে শ্রীলঙ্কার মন্ত্রী ভারতে এসে যে চীনকে নিশানা করে গিয়েছেন এবং স্পষ্ট বলেছেন যে শ্রীলঙ্কার মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবেন না, সেটা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কারো মনে কোনো সন্দেহ নেই। তুমি যে কথাগুলো বলছিলে, 3টে দেশের কথা বললে, এবার আমি একেবারে আমাদের টাটকা যে আপডেট উঠে আসছে সেই দিকে নজর রাখবো, নেপালের দিকে নজর রাখবো। নেপালে আমরা জানি কি যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে চীন প্রচণ্ড সরকারকে, অর্থাৎ পুষ্পকমল দাহালের সরকারকে এনেছিল। কিন্তু তখন কি হয়েছিল, আমরা কি দেখেছিলাম যে হিন্দু রাষ্ট্রের তকমা ঝেড়ে ফেলে গণতান্ত্রিক দেশের তারা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হতে চেয়েছিল, এবং সেই জায়গা থেকে এবার আমরা দেখতে পেলাম কি, এবার আমরা দেখলাম যে সেই পুষ্পকমল দাহালের সরকারও কিন্তু এবার পাল্টে গেল, তার অবসান ঘটলো কিভাবে। এবং এই সরকারটাও, একটা কথা মনে রাখতে হবে, এই সরকারটাও কিন্তু ভীষণভাবে চীনপন্থী এবং ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বারবার দর কষাকষি চলতো। কোথাও গিয়ে চীন নেপালের ওপর চাপ দিয়ে এই নেপালকে নিজেদের পক্ষে রেখে ভারতের বিপক্ষে করার চেষ্টা করত, আর সেই সরকারেরও অবসান ঘটল। আস্থা ভোটে হেরে গেলেন প্রচণ্ড। এবার কেপি শর্মা ওলি পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ঠিক যেমন নেপালের ঘটনা দেখলেন, একই রকমভাবে একটু বাংলাদেশের ঘটনা প্রবাহও দেখে নিন। একটু আগেই যে কথা বলছিলাম, শেখ হাসিনা কিভাবে বেজিং সফর কাটছাঁট করে ফিরেছেন,
এবং কেন ফিরেছেন সেই ঘটনা একটু ব্যাখ্যা করে দিই। গত 1-1.5 মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সৌহার্দ্য কতটা বাড়িয়েছেন এবং বেজিংয়ের দিক থেকে তিনি কতটা বিমুখ হয়েছেন একবার ছোট্ট করে সেই খতিয়ানটা দেখে নেব। মোদির চাল, চীন বেহাল। আসলে চাল নয়, মোদির অভিভাবকত্ব, বন্ধুত্বপূর্ণ আচরণ প্রতিবেশীদের প্রতি। বন্ধুত্বপূর্ণ আচরণ প্রতিবেশীদের প্রতি বেজিংয়ে বিমুখ হাসিনা। গত 1 মাসে 2 বার ভারতে এসেছেন হাসিনা। যেমনটা বলছিলাম, নরেন্দ্র মোদীর শপথে প্রথমবার, তারপর আবার এসেছেন কিছুদিনের মধ্যেই। একগুচ্ছ চুক্তি স্বাক্ষর করে গিয়েছেন। 2 দেশের মধ্যে একগুচ্ছ চুক্তি স্বাক্ষর হয়েছে। আর অন্যদিকে চলতি সপ্তাহে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে 4 দিন তার থাকার কথা ছিল, কিন্তু 4 দিনের সফরের মধ্যে 3 দিনের মধ্যেই সফর কাটছাট করে তিনি ঢাকায় ফেরেন। তার কারণ চীনের সঙ্গে কথাবার্তা ঠিকভাবে এগোচ্ছিল না। চীন যে আচরণ করছিল তাতে হাসিনা খুশি ছিলেন না বলে ঢাকা সূত্রের খবর। ঢাকা সূত্রের খবর, প্রত্যাশিত আর্থিক প্যাকেজ বা আর্থিক সহায়তার আশ্বাস থেকে চীন পিছু হটছে। $500 কোটি প্রত্যাশা ছিল বাংলাদেশের। $500 কোটি চীন সাহায্য করবে এমন আশ্বাস চীনের তরফ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র $10 কোটি আর্থিক সাহায্যের প্রস্তাব নাকি শেষ পর্যন্ত চীনের তরফ থেকে এসেছে। এই নামমাত্র সাহায্যের জন্য চীনের কাছে হাত পাততে আর শেখ হাসিনা রাজি নন। শি জিনপিংয়ের সঙ্গে হাসিনার যে বৈঠক হয়েছে, সেই বৈঠক যতক্ষণ হবে বলে প্রত্যাশিত ছিল, বৈঠক নাকি ততক্ষণ হয়নি। অনেক কম সময় নাকি বৈঠক শেষ হয়ে গিয়েছে, কারণ কথা এগোচ্ছিল না। চীনের বিদেশমন্ত্রী ইয়াং ই, তার সঙ্গে হাসিনার বৈঠক হয়নি। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধান যদি কোনো দেশে সফরে আসেন, সেই দেশের বিদেশমন্ত্রী সবার আগে তার সঙ্গে বৈঠক করেন, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, তাকে স্বাগত জানান। চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে হাসিনার বৈঠক হয়নি বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বেজিং সফরে যে গিয়েছিলেন শেখ হাসিনা, বেজিং সফরে গিয়ে শেখ হাসিনা যে মানসিকতা নিয়ে গিয়েছিলেন যে চীন শেষ পর্যন্ত সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়ায় কিনা তিনি পরখ করতে গিয়েছিলেন, কিন্তু তিনি অভ্রান্তভাবে বুঝে এসেছেন চীন কারো পাশে দাঁড়ানোর মতো রাষ্ট্র নয়। এবং সেই কারণে অত্যন্ত বিবেচকের মতো সিদ্ধান্ত নিয়ে 4 দিনের সফর 3 দিনের মাথাতেই কাটছাট করে দিয়ে তিনি ঢাকায় ফিরে এসেছেন। পরিষ্কার শি জিনপিংকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি চীনের এই আচরণ আদৌ পছন্দ করছেন না। তাই নয় কি বিশাখা? একদমই তাই। এবং আমরা যে বিষয়গুলো একটার পর একটা তুলে ধরছি, তার মধ্যে থেকে আরেকটা বিষয় বলতে হয়। বৃহস্পতিবার এবং শুক্রবার, গত বৃহস্পতি এবং শুক্রবার বিমস্টেকের যে সম্মেলন হয়েছিল, তাতে পররাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন এবং সেখানে শ্রীলঙ্কার যিনি প্রতিনিধিত্ব করেছেন তারাক বালাসুরিয়া, তিনি বলেছেন শ্রীলঙ্কার থেকে ভারতের কোনো নিরাপত্তাজনিত সমস্যা হবে না। শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করা যাবে না। একেবারে এই সম্মেলন থেকে সরাসরি বলেছেন তারাক বালাসুরিয়া। আমরা একবার দেখাবো তিনি ঠিক কী বলেছেন। ভারত নিশ্চিন্তে থাকুক, চীন বা অন্য দেশ শ্রীলঙ্কাকে ভারত বিরোধিতায় ব্যবহার করতে পারবে না। কে বলছেন? যিনি শ্রীলঙ্কার বিদেশ দপ্তরের যিনি প্রতিমন্ত্রী, তিনি বলছেন তারাক বালাসুরিয়া। ভারত নিশ্চিন্তে থাকুক, চীন বা অন্য দেশ শ্রীলঙ্কাকে ভারত বিরোধিতায় ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে আরও একটা বিষয়, আরও যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে সেই কথাগুলো আমরা দেখানোর চেষ্টা করবো যে তিনি ঠিক আর কি বলেছেন। একটা তো গেল এটা, এই কথাটা তিনি বিমস্টেকের সম্মেলনে এসে শ্রীলঙ্কার তরফ থেকে যখন বলেছেন, তার পাশাপাশি আমরা একটু মনে করতে পারি 1 মাস আগেও যখন লোকসভা নির্বাচন চলছিল তখনও কিন্তু এই কথা বলেছিলেন, এই কথাই বলেছিলেন শ্রীলঙ্কার তরফ থেকে রাষ্ট্রমন্ত্রী। এই যে ঘটনাগুলো পরপর ঘটছে নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে, এগুলো কি নেহাতি কাকতালীয়? এই যে সকলে যেসব প্রতিবেশী দেশকে একসময় ভারতের বিরুদ্ধে কিছুদিন আগে পর্যন্ত ব্যবহার করার চেষ্টা হচ্ছিল, সেই সব দেশ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে পরপর চলে এলেন তাদের রাষ্ট্রপ্রধানরা, এগুলো নেহাতি সৌজন্যের বিষয় নাকি আসলে ভারতের বিদেশ নীতির এক নিদারুণ সাফল্য? আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলছেন শুনবো। আসল লক্ষ্য কিন্তু ভারতকে বার্তা দেওয়া, দেখো যে আমি চীনে গিয়েছিলাম, হয়তো টাকা পেলে আমার সুবিধে হতো, কিন্তু ওই মিথ্যা প্রতিশ্রুতি বা যেটা আশা করেছিলাম সেটা যদি না পাওয়া যায়, ভারতের মতন এমন একটা বন্ধু দেশ, তাকে তো আমি হারাতে পারি না। এইটা বাংলাদেশের বোধহয় এইটা 12 ঘন্টা আগে ফেরত এসে শেখ হাসিনা আর যে বোধোদয় ঘটেছে, ভারত একটা সত্যিকারের বন্ধু
তাকে ফেলা যাবে না, তাকে আরও আঁকড়ে ধরতে হবে, আরও শ্রদ্ধার সঙ্গে তার কাছে মিলিত হতে হবে, বন্ধুত্ব করতে হবে। এই বার্তা যেটা শেখ হাসিনা দিলেন, ভারত সরকার নিশ্চয়ই সেটা বুঝতে পারছে যে ভারতের অন্যতম যে এই যে আমাদের হাজার হাজার বছরের সংস্কৃতি, তার মধ্যে অন্যতম মূল মন্ত্র হলো ঈশান বসুধৈব কুটুম্বকম, এবং এই মন্ত্রকে আমরা আমাদের সভ্যতায় ভুলিনি, বরং শিখিয়েছি আমাদের প্রতিবেশীদেরও। তারাও এবার সে কথাই অনুধাবন করছে। একেবারেই তাই। ভারত যে চীনের মতো দাদাগিরি করে না, বরং বিপদের বন্ধু হিসেবে পাশে থাকে, অভিভাবকের মতো আগলে রাখে, সেটা গোটা দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়া বুঝতে পারছে। তার জন্যই চীনের এই কোণঠাসা দশা। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।